সুপ্রিয় দর্শক, আজকের লিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের রাজনীতির বর্তমান চালচিত্র নিয়ে কথা বলবো। সরগরম রাজনীতির মাঠ, এই প্রসঙ্গে কথা বলবার জন্য সঙ্গত কারণেই দুজন রাজনীতিবিদ আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্টুডিওতে। প্রথমেই আমার বাম দিকে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার ডানে একজন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ গাইবান্ধা 3-এর মাননীয় সংসদ সদস্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্মৃতি আপা আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা যেই কথা দিয়ে শুরু করেছি, মুন্নি আপা আপনার কাছে আসি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে এক ধরনের পলিটিক্সের আপস ডাউনস আমরা দেখছি, কিন্তু বর্তমান সময়কালে বাজেট পরবর্তী এই সময়টাতে এসে রাজনৈতিক দলগুলো বেশ সরব বিভিন্ন ব্যাপারে তারা কথা বলছে। বিশেষ করে আপনাদের দল ব্যাপকভাবে মিডিয়াতে প্রেজেন্ট এবং তারা বিভিন্ন ইস্যু তুলে ধরছে। কিছুদিন আগেও যেটি একটু কম্পারেটিভলি কম ছিল, সেই প্রসঙ্গগুলো কি এবং কেন, একটু আমরা এটা দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন এবং সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, বাজেট বিশাল অঙ্কের বাজেট। এই সরকার আসবার পর থেকেই আমরা যেটা দেখছি, যেই বাজেটে আমরা দেখলাম এবারও কালো টাকা সাদা করবার বাজেট, গরিব মারার বাজেট, যে এই বাজেট একেবারেই যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আমাদের মতন সাধারণ মানুষের জন্য এটা কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। আর পাশাপাশি আমরা দেখছি যে জিনিসপত্রের যে ভয়ঙ্কর ঊর্ধ্বগতি, সেটা বাজারের যে কোনো খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি ভয়ঙ্কর একটা অবস্থায় পৌঁছে গেছে। এবং সেই সাথে যারা ধনী হচ্ছে তারা অবশ্যই সরকারের বাজেট অ্যানাউন্সমেন্টের পরই কেন এটা স্প্রেড করলো বলে আপনারাও কি সেগুলো তুলে ধরেছেন? মানে আমরা তো সবসময় বলে আসছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি সয়লাভ হয়ে গেছে সারাটা দেশ, এই সমাজ এবং এই রাষ্ট্র। চারদিকে যে হরিলুট চলছে দুর্নীতির, এই রকম দুর্নীতির মধ্যে আমরা দেখছি আপনার ঋণ জালিয়াতি, ইসলামিক ব্যাংকে 3,300 কোটি টাকার 4টা কোম্পানির প্রায় 6,500 কোটি টাকা ঋণ আপনার মওকুফ করে দিয়েছে। এখন দুটো বাহিনী, সেনাবাহিনী প্রধানের দুর্নীতি দেখেছি আমরা, আবার পুলিশ বাহিনী প্রধান বেনজির আহমেদ 600 বিঘার ওপর জমি একদিনে গুলশানে 4টা উনি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কিনে ফেলেন, তারপর ও দুদক চিঠি দেয়, ওনারা কেউ আসেন না আইনের আওতায়। দৃষ্টির আড়ালে যাচ্ছে, কিন্তু মানে গত 1 মাস আগেও যতটা সরব ছিল এখন কিন্তু সেটি আবার না, এখন যেহেতু না আছে, এখন তো আসছেই। এটাই তো এখন আপনার একেবারে বার্নিং ইস্যু যেটা বলে, কোটা আন্দোলন সামনে চলে এসছে, শিক্ষকদের যেই আন্দোলন সেটা আপনার সামনে চলে এসেছে। আপনি জানেন যে আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ, গতকাল গভীর রাতে, ভোর রাতে ওনাকে আবার হার্টে ওই পেসমেকার লাগানোর পর আবার ওনাকে হসপিটালে নিতে হয়েছে জরুরি ভিত্তিতে। এই সরকার একেবারে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেই মামলা, সেই মামলায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশনেত্রীকে 2018 নিশিরাতে সেই নির্বাচনের আগের থেকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই একেবারে সিস্টেমেটিক্যালি ওনাকে যে বন্দি করে ওনাকে যে ওনার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখেন, এই যে কোটা এখন যেটা এসেছে, দুর্নীতি, কোটা, শিক্ষকদের আন্দোলন, সব কিছু মিলিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে 12টা বেজে গেছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। আপনার 56% কোটা বরাদ্দ রেখেছে হাইকোর্ট এবং মানে আওয়ামী লীগের, এটা তারা চায়। প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে 30%, তাহলে বাকি থাকে 86% চলে গেল 14%, তাই না? এখন যে মেধাবী, আপনার ছেলে যদি মেধাবী হয়, সে মনে করেন ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন, আর একজন থার্ড ক্লাস সেকেন্ড ডিভিশন সেকেন্ড ক্লাস, তো সে আপনার ওই কোটার ভিত্তিতে সরকারি চাকরি পেয়ে যাবে। আর যারা আপনার সত্যিকারের মেধাবী, যে মেধা না কোটা, মেধা কোনোদিন আপনার কোটার বিকল্প হতে পারে, এইটা আমরা কোনোদিন বিশ্বাস করি না। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল
সেখানে আমরা বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র, সাম্যতা যেটা নাই বাংলাদেশে এই গত 17 বছর ধরে, ন্যায়ভিত্তিক সমাজ নেই, এগুলো কিছু এখন নেই। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, তারা এই জাতির সন্তান, ভালো কথা। রাষ্ট্রীয় বহু আচার অনুষ্ঠান আছে, মারা গেলে মৃত্যুর পর তাদেরকে যে সম্মান দেওয়া হয় এবং অন্যান্য যে প্রাপ্য সেগুলো, সুযোগ সুবিধা ভাতা, হ্যাঁ। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে যা ছিল, আমাদের যেই একটা এমন একটা দেশ যেখানে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং সাম্য, তিনটাই এই 17 বছর ধরে আমরা দেখছি। এই যে ছাত্ররা যখন দেখেছে যে কনসার্ন তারা এত বেশি কেন, যখন তারা ভেবেছে তাদের প্রত্যেকেরই লাইফে এটা রিফ্লেক্ট করতে পারে, এই জন্যই কি তারা এতটা ভোকাল? আসলে হয় কি যে বৈষম্য, তারা তো সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলে, ঢাকা ইউনিভার্সিটির, আপনিও আমিও, অন্য বিশ্ববিদ্যালয় একইভাবে, এটা হবেই ছাত্র, তারা ছাত্র। সংবিধানে এবং আইনের দৃষ্টিতে বৈষম্য, এটা আমাদের সংবিধানের 28-এর 4 অনুচ্ছেদ এবং 29-এর 3 অনুচ্ছেদ কেবল নারী আর যারা আপনার যেই নাগরিকরা পিছিয়ে আছে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হ্যাঁ, ছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, এর বাইরে ব্যতিক্রম হিসেবে যে কিছু সংরক্ষণ যদি করে সেটা অন্য কথা ছিল, কিন্তু 56% কোটা যদি রাখে তাহলে আপনার মেধা নির্ভর যে সমাজ, সেটার গলা টিপে বৈষম্য বলেই মনে হচ্ছে আপনি যে ব্যাখ্যাটি করেছেন। আরো আমরা কথা শুনবো নিশ্চয়ই অ্যাডভোকেট ফাইমা নাসরিন আপা, আপনার কাছে আসি। বিশেষ করে সবচেয়ে বড় দাগে যে কথাগুলো যেটি ফাইমা নাসরিনও বলা শুরু করেছেন, সেটি হচ্ছে গভর্নেন্স ক্রাইসিস। বিশেষ করে বেশ কয়েকটি দুর্নীতির চিত্র সামনে এসেছে, গণমাধ্যমই সেগুলোকে সামনে এনেছে, সেগুলোর কার্যক্রমও চলছে। আপনি নিশ্চয়ই সংসদ সদস্য হিসেবে যেহেতু জনগণকে ফেস করেন, আপনিও কনসার্নড নিশ্চয়ই, আপনার কথাগুলো একটু আমরা নিয়ে আসি। আপনাকে ধন্যবাদ, মাই টিভির সকল দর্শককে ধন্যবাদ, সেই সাথে আমি আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা এই অনুষ্ঠানে ডেকেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিষয় হচ্ছে যে দুর্নীতিকে সবাই খারাপ বলে, আপনিও বলেন, আমিও বলি, সবাই বলবে এটাই সত্য। আর দুর্নীতিকে নিশ্চয়ই কেউ প্রশ্রয় দেয় না, সাধারণত শুধু সাদা চোখে আমি দেখি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই বলছে দুর্নীতিকে মানে জিরো টলারেন্স, যেটা আমি আমার এলাকায় বলি। আমার এলাকার জন্য আমি আমার 2 থানা নিয়ে কথা বলবো, বা আমি কৃষক লীগ নিয়ে সারা বাংলাদেশ কথা বলতে পারবো। আমি সবসময় চাই যে আমরা দুর্নীতিমুক্ত থাকবো, কিন্তু তারপরেও কি যুগে যুগে কখনো দুর্নীতি গেছে? যায়নি। তবে দুর্নীতিকে নির্মূল তো করা যায় না, কন্ট্রোল করতে হয়, দমন করতে হবে। সেই দমন নীতিতে এই সরকার আছে কিনা সেটাকে আপনাকে ইয়ে করতে হবে। কিন্তু এটি কিন্তু সিস্টেমের ভিতর থেকে বের হয়নি, গণমাধ্যম তুলে ধরেছে বলেই বের হয়েছে। রাইট। আর তাহলে সিস্টেম বের করতে পারলো না কেন? সিস্টেম বের করতে ওই যে বলছি, আমাদের তো বাংলাদেশের দেখেন মুক্তিযুদ্ধের পরে 75 পরবর্তী আমরা কি দেখেছি? 75-এই তো আমাদের যেভাবে ধ্বংস করা হয়েছে জাতির পিতা সহ সকল সব মানে পুরো পরিবারটিকে, ওই জায়গায় দুর্নীতিটা কোথা থেকে আসলো, কিভাবে শুরু হলো বাংলাদেশে? বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধের কথা নিয়ে সহ আলোচক মুন্নিয়াপা কথা বললেন, বৈষম্যহীন সমাজ, এটা ডাক দিয়েছিল তো জাতির পিতাই। সেটা কি আমরা রাখতে পেরেছি? কেন পারি নাই? শুধুমাত্র 75-এর এই কালো রাত্রির কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থা। তার মধ্যে থেকেও তার পাশাপাশি মুন্নিয়াপা এখনকার বৈষম্যর কথা বলেছেন। এখনকার বৈষম্য, এই তো বলছি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এসছে, আমরা তো অনেক দুর্নীতির কথা শুনেছি, আমরা অনেক দুর্নীতি জানি। এই যে কালো টাকা নিয়ে মুন্নিয়াপা এবারে বাজেট সম্পর্কে কথা বললো, কালো টাকা তো ওনার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী, ওনারই তো কালো টাকা সাদা করেছে। ওনার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব কালো টাকা সাদা করেছে। এটা তো অফ দ্য রেকর্ড, এগুলো তো ভুলে গেলে চলবে না। আপনি অন রেকর্ডে এসে আমরা তো অবশ্যই অসত্য কথা বলবো না। এটা তো আপনার টিভির যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা টিভিতে বসছি, টিভিতে তো অন ডকুমেন্ট। কাজে কখন বাজেট মানে খারাপ হয় যদি আমরা সেটাকে বাস্তবায়ন না করতে পারি। বাংলাদেশের বাজেট বাস্তবায়নের জন্য দুর্নীতিকে বলেছিল পদ্মা সেতু হবে না, আজকে পদ্মা সেতু সমাপনী কাজ সমাপ্ত হয়ে গেল। এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে।
আর এই যে দুর্নীতির রিসেন্ট যে রিসেন্ট চিত্রগুলো যে কয়েকজনেরটা আসলো, এই যে আপনার পুলিশ প্রধান বা নিয়ে এনবিআর যে কথা আসছে, যে মতিউর, এগুলো মানুষ কিভাবে আপনাকে অবশ্যই এটা আপনি যেমন খারাপ চোখে, আমি আরো বেশি খারাপ চোখে দেখবো। আমরা বিশেষ করে জনগণ, তাদেরকে কি ছাড় দেওয়া হয়েছে বলেন? তাদেরকে কি আইনের আওতায় আনা হয়নি? বাংলাদেশের যদি কোনো কিছুতে দুর্নীতিতে ছাড় না দেয়, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতার কন্যা, উনি দুর্নীতিতে অথবা কোনো অন্যায়ের ছাড় না দিয়ে এই পর্যন্ত দেশ নিয়ে আসছে। আর ওনার এই কঠোর দৃঢ়তা আসে বলে আজকে কিন্তু আমরা একটা শক্ত অবস্থানে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার প্রায়ই আমরা যেটি আলাপ এখানে স্টুডিওতে অনেকে করেন, যে কিছু ইস্যু প্রথমে সামনে আসে, কিছুদিন আলোচনায় থাকে, এই যেটা আপনি এখন বলছিলেন, আবার অন্য একটা নতুন ইস্যু এসে পিছনে এগুলো হারিয়ে যায়। এখন একটা করে ইস্যু আসলে আপনারা তো সাংবাদিক, আপনারা তো সব মানে সবগুলোর সামনে আনার চেষ্টা করবেন, আপনারা প্রতিদিন আনেন। আর আমি বিশ্বাস করি এগুলো ফলো আপ হওয়া প্রয়োজন। এবং দেখা যায় যে এই যে আজকে ফলো আপ যদি না হতো, আপনার টিভিতেই তো আমি বোধহয় প্রত্যেকটা টিভিতে দেখাচ্ছে যে বেনজিরের সম্পত্তি ক্রোক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে। তারপরে আপনার এই যে মতিউর কাণ্ডের সমস্ত কিছু, তার বইয়ের সম্পত্তি, তার মেয়ের সম্পত্তি, সমস্ত কিছুতে একটা ডিসাইড করা হচ্ছে যে এটা কিভাবে হলো, কেন আসলো। তার ছাড়াও আরো কিছু মানে আমাদের অফিসারদের যারা দুর্নীতি করে টাকা পয়সা করেছে, তাদের বিষয়ে কিন্তু এখন অনেক রিপোর্ট হচ্ছে। কয়েকদিন আগে আমি খবরে দেখলাম আপনার আমাদের দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, সে বলল যে আরো 200 অফিসারের লিস্ট আমাদের কাছে এসছে, যেগুলো আমরা তদন্ত শুরু করেছি। অনেক যে কোনো সময়ের চেয়ে তো এটা এখন তো মিডিয়ার কারণে হোক বা সরকারের কারণে হোক বা জনগণের চাপে হোক, এটা তো বের হয়ে আসতেছে এবং বের হয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই যে এ পর্যন্ত টানা পঞ্চমবার, চতুর্থবার আগে একবার, টানা পঞ্চমবারের প্রধানমন্ত্রী হতে এ পর্যন্ত দেখেন তো কোনো একটা বিষয়, আমি আজকে আপনাদের একে অন রেকর্ডে বলতে চাই, কোনো একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দিয়েছে এবং সেইটা একটা ডকুমেন্টস হিসাবে এসছে। এরকম কোনো নিশ্চয়ই এই জায়গাতেই আপনি বেশ আমি দৃঢ়তার সাথে বলতে পারি, দৃঢ়তার সাথে বলেছেন। তার মানে হচ্ছে যে আপনার যে স্টেপগুলো নেওয়া হচ্ছে এখন বর্তমানে সরকারের, আগে কোনো সরকারের সময় হয়নি, এই স্টেপগুলো কিছুটা সিগন্যাল দিয়েছে বলেই সমাজে প্রায় আরো 200-র মতো কর্তা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে সেগুলিও কার্যক্রম চলছে। তো রিসেন্ট যে ঘটনাগুলি মিডিয়া ব্রেকিং নিউজ করলো, সেগুলো আসলে কাজ করেছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো দুর্নীতি আমরা যে এর আগে জি.কে. শামীম বলেন, সম্রাট বলেন, শাহেদ বলেন এবং ডাক্তার সাবরিনা বলেন, এরকম বালিশকাণ্ড বলেন, হ্যাঁ, তো এরকম তো বহু দুর্নীতির বহু খবর ওই আসছে। না, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সেখান থেকে 810 কোটি টাকা যে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, তো সেখানে ওই যে ফরাসউদ্দিন কমিটির যে প্রতিবেদন রিজার্ভ চুরির, সেটা প্রকাশ কি করে মানে হলো না, কিংবা তখনকার তৎকালীন অর্থমন্ত্রী বিনা ভোটের যদিও ছিলেন, উনি সংসদে বলেছিলেন যে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা যাবে না। আপনার মনে আছে রিপোর্টটি কিন্তু কোন গণমাধ্যম প্রকাশ করেছে। আমি বলছি যে আরো এছাড়াও আরো তদন্ত ছিল, যেটা তৎকালীন অর্থমন্ত্রী উনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে, যে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা যাবে না। দেখেন, আওয়ামী লীগের এক একজনের সম্পদ বেড়েছে। একজন যুগ্ম সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনার 8,50,76,904 কোটি টাকা হলফনামায় দেখানো হয়েছে 10ম জাতীয় সংসদ নির্বাচনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখানো হয় 23,54,56,738 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আওয়ামী লীগ কি আপনার ব্যবস্থা নিয়েছে? তাদের একজন এমপি, এই যে ঝিনাইদার স্বর্ণ চোরাচালান, যেটা ভারতের কলকাতার পুলিশ বলছে দ্বন্দ্বে যে খুন হয়েছে, যদিও ডিএনএ টেস্ট হয়েছে কিনা জানি না, হাড্ডি থেকে মাংস থেকে কিমা, অনেক কথা বলেছে। তো আরেকজন এমপি আওয়ামী লীগের, উনি খুবই মানে এই ধরনের টাকা পাচার, পিপলু বোধহয় ওনার নাম, কুয়েত জেলে আছেন, কুয়েত জেল খাটছেন। হ্যাঁ, পাপলু। আচ্ছা, এখন দেখেন কক্সবাজারে মহেশখালীর মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণে 20 কোটি টাকা আত্মসাতের মামলায় ঘষা মাজা করে নিজের নাম কেটে দেন একজন সাবেক ডিসি। এখন এগুলো
আয় নেই ২৭ কোটি টাকার সম্পদ সাবেক অতিরিক্ত আইজিপির স্ত্রীর। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইরকম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের তো আমরা জানি যে ৬০০ বিঘার ওপরে তার জমি জাতি, যাই হোক আরও বহু কিছু। ছাগলকাণ্ডের এনবিআর কর্মকর্তা ওই যে মতিউর, তার ছেলের আপনার খুব দামি কোটি কোটি টাকা দামের গাড়ি, মেয়ে অসম্ভব বিলাসবহুল জীবনযাপন করছে, তেমন কোনো কাজ করে না কানাডায়। অর্ধ কোটি টাকার ৫০ কোটি টাকার ওপরে কোরবানি দিয়েছে পশু। তো এরপরে আপনার আরও টক অফ দ্য টাউন যেগুলো আরও দুর্নীতির সাথে জড়িত, আরও রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের অবৈধ এই যে ভয়ঙ্কর যে সম্পদ, এখন হয় কি এই না না আমি একটা জিনিস বলি, দুদক সিদ্ধান্ত নেয়নি যে গ্রেফতার, না আমি বলছি গ্রেফতার, হ্যাঁ অনুসন্ধান চলাকালে এই যে গ্রেফতার কিংবা বিদেশ যাত্রা ঠেকানো, যে মতিউর সে কোথায়, হ্যাঁ কিংবা বেনজির আহমেদ টাকা উঠিয়ে নিয়েছে মতিউর, হ্যাঁ মতিউর রহমান এনবিআর এর। তো এখন দুদক বিএনপির বেলায় আপনি দেখবেন যে একেবারে রকেট গতিতে আমাদের এক একজনের এই গত ডামি নির্বাচনের আগে ২৮শে অক্টোবরে তারা যে আমাদের ওপর একটা ক্র্যাকডাউন চালিয়েছে, সারা পৃথিবী যেটা বলছে। এখন দেখেন এই আলোচনা আবারও ফিরবো, আপনি সেন্টেন্সটি শেষ করুন। আমি শুধু বলি এই যে আপনি বাজেট বলছেন, আপনি বলেন তো যে কোনো একটা সাধারণ মানুষ কি আজকে স্বস্তিতে আছে? বাজারে আলুর কেজি ৭০ টাকা, আপনার চালের কেজি কত? ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল, আলু খাওয়াচ্ছে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজি। আবারও ফিরে আসছি, নিশ্চয়ই দর্শক আপনারা আপনাদের সাথে থাকবেন এই আলোচনায়, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। নিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। আমি বিরতির আগে যেই কথা একটু আপনার কাছ থেকে শুনছিলাম আপা, সেটি হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে অনেকগুলো ঘটনা বেরিয়েছে, গভর্নমেন্ট স্টেপও নিচ্ছে এবং সেগুলো কিছুটা এক্সাম্পলারি বা একটা সিগন্যাল হিসেবে গেছে বলেই আরও কিছু ঘটনাও, আপনি 200 লিস্ট বলেছেন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা বলেছেন, এগুলো কি চলমান প্রক্রিয়া না সামগ্রিকভাবে বর্তমানে কিছুটা আলোচনার হাইপে থাকার কারণে এখন বেশি অ্যাকশনটা হচ্ছে বলে মনে হয়? না, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে বলতে চাই না। আমি মনে করি যে আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা, বা আমাদের বাংলাদেশের সবচেয়ে টেলিভিশন তো এখন বেশি দেখা যায়, চোখে দিয়ে দুই চোখ দিয়ে যেটা দেখা যায় সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে টেলিভিশন। আর টেলিভিশনের মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু জানতে পারে। একেবারে আমাদের মানে দেশের বাইরের যারা বাঙালি আছে তারাও কিন্তু এগুলো বুঝতে পারে, দেখতে পারে। কাজে আমার মনে হয় যে এটা চলমান প্রক্রিয়া অথবা এই যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে এটা একটা পজিটিভ সাইন। আর এই ধারাবাহিকতাতেও মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার জন্যই নেওয়া হচ্ছে এবং আমার মনে হয় না যে এটার কোনো ব্যত্যয় ঘটবে। এখন একটার পর আরেকটা ঘটনা উঠে আসার জন্যই আরেকটা চাপা পড়ে যাচ্ছে, ঠিক এরকম না। বিষয়টা যদি আপনার তদন্ত বা আমরা যদি কোনো না কোনোভাবে কোনো দিক দিয়ে দেখি যে মানে কাজগুলো ঠিকমতো আছে কি না, রেটিংটা আমাদের দেখতে হবে যে আমরা এই সঠিক পথে আমাদের এই সরকার বা প্রশাসন ঠিকমতো নিচ্ছে কিনা, এইটুকু আপনাদের তাহলে তদন্ত বা মিডিয়া অথবা পুলিশের যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনাদের তুলে ধরতে হবে সমাজের কাছে। তাহলে কিন্তু মানুষ জানতে পারবে যে আসলে এটা চলমান না এটা অদৃশ্যমান, বা এটা মানুষের চোখে দেখানোর জন্য কিনা, সঠিকটা আসবে। আর আমি দুই একটা মনে আপার কথায় একটু উত্তর দিতে চাই। উনি প্রায় সময় আমি দেখি টেলিভিশনে অনেক বেশি আসেন উনি, আমি জানি উনি বিনা ভোটে নির্বাচিত কথাটা সব সময় বলেন, যেটা আমার শুনতে খুব খারাপ লাগে বা কষ্ট লাগে। ভোটে আসবেন না তাদেরকে কি মানুষ ভোট দেবে? আমি ভোটে আসছি জন্যই তো আমাকে ভোট দিয়েছে। আর আমাকে ভোট দিয়েছে আপনি কি জানেন আমি বিনা ভোটে নির্বাচিত কিনা? আপনি তো আমার এলাকায় জাননি আমাকে ভোট কারা দিয়েছে। ঠিক আমি মনে করি এটা শালীনতার সাথে বলা উচিত যে বিনা ভোটে নির্বাচিত না। এই যে ডেমি নির্বাচন উনি এখন একটা কথা বললেন, এইসব কথাগুলো মানে ব্যাড টক না করা ভালো। আমার কথা, মানুষকে বিভ্রান্ত করার ছাড়া বিএনপির কোনো কাজ নেই। কিন্তু দুর্নীতির কথা বলেন, দুর্নীতি তো আমাদের যে মানে আওয়ামী লীগ সরকারের কে দুর্নীতি করছে কে করছে না, বিএনপির সময় কে দুর্নীতি করছে কে করে নাই সেটা তো সবাই জানে। আমরা যে আজকে এতগুলো বিদ্যুতের নিচে আপনারা আছেন,
খাম্বা দুর্নীতি সম্পর্কে আপনাদের টেলিভিশনের মাধ্যমে তো এসছে, শুধু খাম্বা দিয়ে ভর্তি করে দিয়েছে তারেক জিয়া। তারেক জিয়া যে বিদেশে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছে আমাদের সব আওয়ামী লীগের লোকজনা, তারেক জিয়া ওখানে আসে কিভাবে আসে বলেন? আজকে এই যে লন্ডনের মাত্র ইলেকশন চলে গেল, জাতির পিতার মানে নাতনি টিউলিপ সিদ্দিকী 4 বার নির্বাচিত সদস্য, আর ও সে কত সম্মান নিয়ে আছে, আর ওইখানে পলাতক ফিউজিটিভ আসামি হিসেবে তারেক জিয়া ওখানে পলাতক আসামি হিসেবে আছে। তো কোনটা সম্মান বই আনে? তারেক জিয়া আনছে না টিউলিপ নিয়ে আসছে? বিষয়গুলো এইভাবে সাধারণ মানুষ দেখতে পারে জন্য আজকে আওয়ামী লীগকে ভোট দিয়ে আজকে এখানে এসছে। আপনারা 3 বার ভোটে আসেন নাই। 14তে ভোট ঠেকানোর নামে জ্বালাও পোড়াও করলেন। আমার পলাশবাড়িতে সেন্টার পুড়িয়ে দিয়েছে, পুলিশ মেরেছে, ভোটের বাক্সতে আগুন লাগিয়ে দিয়েছে। সেগুলো আপনারা করলেন কেন? 14তে ইলেকশনে আসলেন না, 18তে নামমাত্র আসলেন। আসার পরে কি হলো? 8 জনের মধ্যে 6 জন ওত নিলেন। শুধু আপনাদের সাধারণ সম্পাদক ওনাকে ওত নিতে দিলেন না। কেন দিলেন না? 6 জন নিতে পারলে উনি নিতে পারলো না, 7 জন নিতে পারলে? সেখানে এসে কত রকম রঙ্গ খেলা। মহাসচিব সাহেব যে ফখরুল ইসলাম সাহেব ওত নিতে দিল না। যাই হোক, পরে আসার পরে দেখলাম আমরা 2 জন পদত্যাগ করলো, হারুন সাহেব আর রুমিন। এই যে পদত্যাগ খেললো, খেলার পরে এইবার আবার ইলেকশন আসবেন না, ইলেকশনের মাঠে থাকবেন না, জনগণের কাছে যাবেন না, মানুষ কোথা থেকে আপনাকে ভোট দেবে? আর বিনা ভোটে মিডনাইট, মধ্যরাত, এইসব এত বাজে নোংরা কথা বলে লাভ কি হয়েছে? ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমি একজন সচেতন ব্যক্তি, উনি হাইকোর্টের লয়ার, আমিও একজন আইনজীবী। আমরা যদি সঠিকভাবে সঠিক কথাটা না বলতে পারি, আমরা জনগণের কাছে যাবো কি নিয়ে? কেন ইলেকশনে আসেন নাই? ইলেকশনে আসতে কি জনগণ না করেছিল? করে নাই। এইবারও যে আমি ইলেকশনটা, এই যে 2024-এর ইলেকশন 7ই জানুয়ারির, আমার এলাকার ভোটে তো আমি দেখেছি কিভাবে বিএনপি জামাত লোকজনকে একেবারে ব্যারিকেড দিয়ে আটকে তাদেরকে ভোট দিতে দেবে না। কেন? ভোট দেওয়া মানুষের ফান্ডামেন্টাল রাইটস। আমি আমার ভোট দিতে যাব, সেখানে কেন আপনি ভোট দিতে যাবেন? জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আপনারা কেন অধিকারের প্রশ্নে আমি একটু কথা বলি। সেটি হচ্ছে ফাহিমা আপা, যে বিশেষ করে শব্দ চয়নের সতর্ক থাকা, বিনা ভোট, মিডনাইট, এই শব্দগুলোর ক্ষেত্রে আপনারা সতর্ক না বলি খারাপ লাগে। সত্যি কথা শুনলে না, গাত্রদাহ, সত্যি কথা শুনলে না, গাত্রদাহ হয়। সেই প্রসঙ্গগুলো কেন আপনি বলি? আমি 2008-এর নির্বাচন না, প্রণব মুখার্জি বাবুর একটা বই আছে না, অত্যন্ত শ্রদ্ধেয়। ওনার বইতে আওয়ামী লীগ কিভাবে 1/11 সরকারের পরে এসছে, 1/11 সরকারের কে কিভাবে ওনার কাছে গিয়েছিলেন, সবই তো বিস্তারিত লেখা আছে। কাজে আওয়ামী লীগ খামাখা বড় গলায় ওই কথা বলে কোনো লাভ নেই। 2014 তারা আপনার সংবিধান বদল করলো 2014-তে। 2008-এ যেভাবে তারা আসার পরেই ওই ব্লেসিংস নিয়ে এসে তারপরে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার, যেটা জামাতকে নিয়ে তারা জ্বালাও পোড়াও 173 দিন করেছিল, তাদের ব্রেইন চাইল্ড জামাত জাতীয় পার্টিকে নিয়ে, তারপরে তারাই আবার সংবিধান বদল করে একটা 2014-তে বিনা ভোটের 154 জন এমপি, আর 2018-তে আমাদের গুম খুন 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এগুলো দিয়ে আপনার রাতে নির্বাচন করলো, নিশি রাতে। নির্বাচনের দিন আর গেল না। বিবিসি বাংলার যে সেই রিপোর্ট, আকবর হোসেন বোধহয় ওনার নাম, ওই ভদ্রলোক যেই সাহসের সাথে সকাল 7:30 পৌনে 8টার দিকে চট্টগ্রামের এক কেন্দ্রে হাতে নাতে ধরেছিল, মনে আছে নিশ্চয়ই আপনার, ব্যালট ভর্তি সেই বাক্স, সেই ভিডিও সবাই দেখেছে। পরবর্তীতে পশ্চিমা বিশ্বসহ প্রত্যেকটা দেশ সবাই একই কথা আপনার বলেছে, নিশি রাতের নির্বাচন। ফ্রিডম হাউস বলুন কিংবা উইলসন সেন্টার বলুন, 2024 ডামি নির্বাচন করলো তারাই আওয়ামী লীগ, যাদের প্রার্থী দিয়েছে ডামি তারাও আওয়ামী লীগ, স্বতন্ত্র দিয়েছে তারাও আওয়ামী লীগ, নিজেরা মারামারি, নিজেরা খুনোখুনি। এখন তাদের সময় নির্বাচন ফ্রি ফেয়ার হবে, আওয়ামী লীগের সময় এটা তো ভাই বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। কারণ 4টা নির্বাচন আমরা তো দেখেছি, সংবিধান বদল করা। দেখেন অতীতে আওয়ামী লীগ এরশাদ বিরোধী আন্দোলন করছি আমরা, 86-তে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল, বলেছিল যারা নির্বাচনে যাবে সাথে সাথে জাতীয় বেঈমান। আমরা বিএনপি যাইনি। অতীতে আওয়ামী লীগ বহুবার নির্বাচন বর্জন করেছে, 2006-তে কিংবা
প্রত্যাহার করে নিয়েছে তাদের নমিনেশন পেপার। দলের যে আপনারা বয়কট করেই সেটি প্রতিবাদ করছেন। শুনেন, যদি নির্বাচন বলে বাংলাদেশে কিছু থাকতো, যদি ভোটের অধিকার বলে বাংলাদেশে কিছু থাকতো, তাহলে আমরা অবশ্যই আমাদেরকে আটক করে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী 5-5টা আসনে, ওনার জীবনে একটা আসনে উনি হারেননি, যেই রেকর্ড, আর কারণেই কিন্তু ওনাকে কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করে, বন্দি করে, অসুস্থ করে, আজও গৃহবন্দী করে রেখে দিয়েছে। ওনার কয়েকটা কথার একটু উত্তর দিতে হবে আমাকে। দেখেন, 75-এর কালো রাত, সেটা দুঃখজনক ছিল। আওয়ামী লীগ নেতা বাণিজ্য মন্ত্রী ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ সাহেবের, খন্দকার মুশতাক আওয়ামী লীগ, বিএনপির তো জন্ম হয়নি, আওয়ামী লীগেরই নেতা, আওয়ামী লীগেরই মন্ত্রী, যারা তখন ওই ক্যাবিনেটে ছিলেন শেখ সাহেবের সাথে, তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করলো। আওয়ামী লীগ তখন সেনাবাহিনী প্রধান শফিউল্লাহ সাহেব, তখন বিমান বাহিনী প্রধান, তখন আপনার আরো বহু বাহিনী প্রধান। আওয়ামী লীগ পরবর্তীতে তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে। কাজেই এগুলা আমাদের উপর আনবার কোনো দরকার নেই। আমাদের দেশনেত্রীকে নিয়ে এবং মরহুম অত্যন্ত সফল অর্থমন্ত্রী সাইফুর রহমান স্যারকে নিয়ে আমি উত্তর দিব এবং তারেক জিয়ার মধ্যে কম্পেয়ার করেছেন। ওইটাই আসছি আমি, ওই যে লিখে রেখেছি। জি, আসছি। দেখেন, কালো টাকা সাদা আমাদের দেশনেত্রী ওনার জীবনে কোনদিন করেনি। ওনার এটার লয়ার হচ্ছেন আমাদের, আপনারা চিনেন আজম ভাই, যিনি টকশোতে আসেন, টাঙ্গাইলের আহমেদ আজম খান ভাই। উনি বারবার বলেছেন, আর আমাদের দেশনেত্রীর বাংলাদেশ না, পৃথিবীর কোথাও 1 ছটাক জমি নাই, একটা বাড়ি নাই। তারেক রহমানকে নিয়ে ওনাদের অনেক গাত্রদাহ, ওনারও কিছু প্রমাণ করতে পারেনি। আমি বলি, আর সাইফুর রহমান স্যার একটা উত্তর দিয়ে আসি, অত্যন্ত সফল একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন সাইফুর রহমান সাহেব, যার কাছে সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী থেকে বড় বড় মানুষ যেতেন অ্যাকাউন্টস দেখবার জন্য। উনি কালো টাকা সাদা করবেন? ওনার মতো এত বড় সফল অর্থমন্ত্রী, যিনি ভ্যাট, আজকে যে আওয়ামী লীগ বড় বড় কথা বলে জনগণের পকেট কাটছে, কিন্তু উনি ভ্যাট যখন চালু করেছিলেন, এই আওয়ামী লীগ কি ভয়ঙ্কর সেটার বিরোধিতা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। দেখেন, আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে ওনারা 50টা মামলা দিয়েছেন, বহু সাজা দিয়েছেন, কিন্তু তারপরও ওনারা ওই যে ফেস করতে পারেন না। প্রোপাগান্ডা 10 লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্ট তারা নিয়োগ দিয়েছে, দেশে বিদেশে বহু তারা চেষ্টা করছে, কিন্তু তারা ওটাতে কোনো ডিজিটাল মিডিয়াতে বিএনপিও সরব আমরা দেখতে পাই, শুধু তারাই নিয়োগ দিয়েছে তা না। দেখেন, আমরা চাকরি করি না, আমরা আমাদের মনের তাগিদে আমরা দলকে ভালোবাসি। ওনারা যেটা করছে আওয়ামী লীগ, সেটা বিএনপি করে না। দেখেন, একটু 2-1টা কথা তো বলতে হবে। এনবিআর এর একজন পিয়ন 100 কোটি টাকার মালিক হয়ে চাকরি ছেড়ে দিয়েছে। এনবিআর এর আপনার কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার তাদের যে দুর্নীতি, বিদেশি ঋণ 6 মাসে বেড়েছে $275 কোটি। 235 জনের নিয়োগ কোটায় হয়, কোটা নিয়ে শুরু করেছিলাম তো, কোটায় 200 জন, 235 জনের ভিতরে মেধায় 35 জন। রেলওয়েতে 3 বছর পর যে একটা সার্কুলার, সেখানে এইভাবেই আপনার হয়েছে। 5000 টাকায় মিলে প্রশ্ন, সঙ্গে জিপিএ 5। এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন ফাঁস, হ্যাঁ, পরীক্ষা শুরুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন দিয়ে দেয়, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে দেখে উত্তর। মানে শিক্ষা ব্যবস্থা, ছাত্ররা প্রতিবাদী হয়েছে, শিক্ষা ব্যবস্থার 12টা বাজে দিয়েছে। ছাত্ররা প্রতিবাদী হয়েছে বৈষম্যের কারণে। লাস্ট লাইন, 9 মাসে গায়েব রপ্তানি $14.5 বিলিয়ন। দেখেন, আওয়ামী লীগ এখন আসলে না, অর্থনৈতিকভাবে তারা সম্পূর্ণভাবে ধসে গেছে। অর্থনীতি, তারা যে শুধু ব্যাংক থেকেই আপনার লোন করছে, এখান থেকে সবখানে স্বায়ত্তশাসিত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকেও তারা নিচ্ছে। শিক্ষকরা আজকে যেমন বিশ্ববিদ্যালয়ের পেনশনের ব্যাপার যেটা আছে, প্রত্যয় কি একটা যুক্ত করেছে, মানুষ বিশ্বাস করছে না এখন। আমি একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি আপনাকে। আপনি যখন স্বাধীনতার চেতনা, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সাথে বর্তমান ছাত্রদের কথাটাকে রিলেট করতে চেষ্টা করেছিলেন, হাউ দিস ইজ রিলেটেড? কেন, ওয়াই নট? আমি বলেছি যে বৈষম্য, বাংলাদেশের যেই বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নটা কি ছিল, যে আমাদের সাথে যখন আমরা পূর্ব পাকিস্তান বৈষম্যমূলক আচরণ করতো পাকিস্তানিরা, আমাদের বড় বড় কোথাও কোনো ভালো চাকরি বলুন, ভালো কিছু আমরা পারতাম না। পশ্চিম পাকিস্তান ছিল সেটা উন্নত,
এই বৈষম্যের বিরুদ্ধেই তো মূলত গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আন্দোলন সংগ্রাম, সাম্য ন্যায় ভিত্তিক একটা সমাজ গড়ে তোলা। তো সেই বৈষম্য দিয়ে আমাদেরকে তো ধসিয়ে দিলেন। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রনীতি, রাজনীতি, কিছু তো বাকি রাখেনি। আচ্ছা, এই জায়গাতে একটু আসি, বিশেষ করে স্বাধীনতার যে চেতনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সেটি মিসিং বলেই ছাত্ররা এতটা ভোকাল। আপনি কি বক্তব্যের সাথে? এটা অবশ্যই আমি একমত না, অবশ্যই একমত না আমি। আজকে ছাত্র আন্দোলনকে পুঁজি করতে যাচ্ছে বিএনপি, তো কখনো পারবে না। বিএনপি তো সবসময় কোটা আন্দোলন, তারপরে আপনার যে যে ছাত্ররা যে মানে জামাত, বিএনপি এবং বাম দল যারা যেভাবেই পুঁজি করতে চাক না কেন, এখন পর্যন্ত পারেনি। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে জন্য পুঁজি করতে পারেনি, পারবো না ইনশাল্লাহ। আর মানে ছাত্রদের দাবিটা সম্পর্কে যদি একটু বলেন। ছাত্রদের দাবি তো আমি মানে অনেজ্য বলবো না, আমি বলবো যে যৌক্তিকভাবে তারা আন্দোলন করতে পারে, এটাতে বিএনপির যোগ হওয়ার কোনো সঙ্গত কারণ নেই। আজকে যদি শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দিত, আজকে বাংলাদেশে এত বড় বড় শিক্ষিত ছেলেপেলেরা বাড়াতো না। আপনি এই লেখাপড়া কি বন্ধ হয়ে গেছে বলেন? ওনার মুন্নিয়াপার কথায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, লেখাপড়া যে তাহলে তো ইউনিভার্সিটি থাকতো না, তাহলে তো স্কুল কলেজ বন্ধ হয়ে যেত। বাংলাদেশ তো এখন স্কুল কলেজ বন্ধ হয়নি, ইউনিভার্সিটি বন্ধ হয়নি, চলমান ইয়ে চলছে। তারা চাচ্ছে কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী বলতে কি বোঝাচ্ছে তাদেরকে বুঝতে হবে। হাইকোর্টে একটা যে হাইকোর্ট এটা নলেজে নিয়েছে, নেওয়ার পরে হাইকোর্ট একটা রায় দিয়েছে, এটা অ্যাপিলেট ডিভিশনে রায় দিয়েছে। এটা আরও তো আজকেও তো আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেল আমিন ভাই বলতেছিল যে আমরা পুরো রায়টা হাতে পেলে বুঝতে পারবো কোথা থেকে কি করতে হবে, আমাদের কতটুকু করণীয় আছে। কেন করব না? বিষয়টা ওখানে না। মুক্তিযুদ্ধ যারা করেছে, যে মুক্তিযোদ্ধারা আজকে দেশ দিয়েছে, তাদের জন্য যদি একটা কোঠা রাখতে চায় তাদের ছেলেমেয়েদের জন্য, নাতিদের জন্য, এটা এত বড় এত অসঙ্গতি অবশ্যই না। আমরা বিএনপি যারা, তারা মনে করে যে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি। যেমন খালেদা, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে তার তো হিসাব নেই। 2000 হয়েছে না 30 লক্ষ হয়েছে না 30,000 হয়েছে, এটা তো হিসাব নেই। এটা তো ওনাদের কথা। উনি যে বললো যে খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী 7 টাকা কালো করেনি, এটা তো আপনাদের টেলিভিশন খুললেই আপনি এখনো পাবেন ফুটেজ, কিভাবে করেছে কিনা তখনকার সময়। 2008 সালের নির্বাচন নিয়ে মনে কথা বলতে এক মিনিট আমি ফি দিয়ে কিন্তু এখনো প্রভিশন আছে। রাইট, সেটাই বলছি। সেটা কালো টাকা সাদা নিয়ে এটা ওনারা বাস দিয়ে এত কথা বলতে বড় দরকার ছিল না। সাডেন ফি দিয়ে জন্য ওনারা যেমন করেছে, এনারাও যদি করে, তাহলে এটা যদি হয়ে আসে, তাহলে এটা নিয়ে তো এত কথা বলা, তাহলে যদি লজ্জা থাকতো বা যদি মনে করেন আমাদের মানবিকতা, যে পরিমাণ অ্যামাউন্ট সাদা করা হয়েছে, বর্তমানে যে অ্যামাউন্টগুলির কথা শোনা যায়, সেগুলোর সাথে কম্পারেটিভলি কতটুকু পার্থক্য? আমি শুনেন, আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানে যুগে যুগে আসলে বাংলাদেশ, আমি বাইরেও আপনি দেখেন, খতিয়ে দেখেন যে দুর্নীতি আছে, কিন্তু এটাকে ইয়ে করতে হবে। আমি তো বলছি না যে না সাদা টাকা, ওই পরিমাণ টাকা সাদা করে তারা তুলসী পাতা ধোয়া হয়ে যাক, সেটা আমি চাচ্ছি না, আমিও বলবো না। সেটা মানুষের চোখে একটা যে মানে একটা শব্দ আছে, এটা তাদের বেলায় প্রযোজ্য হবে, সেটা তো ওই না। মুন্নিয়াপা বললো কি, এই ওনার একটা কথার উত্তর দিই। 2008 সালে নির্বাচনে উনি কথা বলে 2008 সালে 30টা সিট পেয়েছিলেন। 2008 সালে নির্বাচনটা খারাপ হয়েছিল, কোন রেকর্ড যদি বলে টেলিভিশনের কোন সেই সময় কোন ইয়াতে, আমি তা সেনা 111 এর পরে যখন ইলেকশনটা হলো, হওয়ার পরে কয়টা সিট পেয়েছিলেন? 14তে, 8-এর পরে এসে 14তে ইলেকশনে ঠেকানোর নামে জ্বালাও পড়ে গেছেন। মানুষ একটা উচিত জবাব দিয়ে দিয়েছে, দাঁড়াতে দেয়নি। তারপরে এই পরিস্থিতিতে একটা 2-3টা খেলে আমি উত্তর দিয়ে দিই ওনার কথা। শুধু গুম খুনের কথা বলে, বিএনপির সময় গুম খুন কম ছিল? আপনি বলেন আমাদের সাইফুর, সরি আমাদের যে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব সহ থেকে আসেনা মাস্টার আছে, কতগুলো গুম খুন কোন সময় এটা যৌক্তিক নয় অবশ্যই। এবং আপনি যে ক্লিন হার্ট অপারেশনের নামে কত কিছু করেছেন, সেগুলো কি ভুলে গেছে মানুষ? ভুলে যায়। আমরা এই আলোচনায় আবারো ফিরবো, যে আপনার সেন্টেন্সটা শেষ হলে। জি, আমি একটা খালি সেন্টেন্স কি করি যে খালেদা জিয়া মানে সাবেক প্রধানমন্ত্রীর কোনো বাড়িঘর নাই, বাড়িঘরের ইয়ার বাড়ির জন্য কান্নাকাটি করে হাইকোর্টে গিয়েছে ওই ক্যান্টনমেন্টে বাড়ির জন্য। এই প্রসঙ্গে বলবেন অ্যাডভোকেট ফাইমান আসি। আমরা একটা বিরতির পরে ফিরে আসি, দুজনেই কথা বলবেন। দর্শক, আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকে নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনীতিবিদ স্টুডিওতে আছেন।
অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আমরা মূলত যেই আলোচনায় ছিলাম, স্মৃতি আপা আপনার কাছে আসি, বিশেষ করে যেই কথাগুলো আজকে আমরা শুরু থেকে কয়েক ধাপে বললাম সেগুলোকে একটু র্যাপ আপ করতে চাই সামারির মতো। আপনার কি মনে হয় যে এগুলো জনগণ যখন কনসার্নগুলো ব্যক্ত করছে, মিডিয়া সেগুলোর সাথে তুলে ধরার কারণে আপনি বলেছেন যে এগুলো হাইলাইটেড হচ্ছে, কিন্তু এর বাইরেও সরকার অনেকগুলো স্টেপ নিচ্ছে বা নিবে, আপনি একটু আগে ক্লিয়ার করেছেন এগুলো চলমান প্রক্রিয়া এবং সেগুলোর মাধ্যমেই দুর্নীতি, স্বজনপ্রীতি, গভর্নেন্স এগুলো কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই নিয়ন্ত্রণে আসবে, নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নিয়ন্ত্রণ আসবে। বাংলাদেশটা এখনো পর্যন্ত, আমরা বাংলাদেশে কিন্তু আমার কাছে মনে হয় যেন অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো এবং আমরা বাংলাদেশের থেকে অনেক শান্তিতে আছি আমার ইয়েতে মনে হয়। এই জন্য যে বাংলাদেশের মানুষ কিন্তু, আপনি রাজনীতিতে যে বিষয়টা বললেন না, যে রাজনীতিতে কনসার্ন, বাংলাদেশের একটা এলাকায় যাবেন, একেবারে একটা ভ্যান চালকও কিন্তু রাজনীতি কনসার্ন। আমি কথা বলে আশ্চর্য হই যে গ্রামে, যে বিশেষ করে এখন তো মানে গ্রামের রাজনীতিতে, আমার এলাকার রাজনীতিতে আমি বেশি করি, এটা ডাবালা পর্যন্ত বলে যে হ্যাঁ রাজনীতিতে ভোট দিতে যেতে হবে। এই যে ভোট দিতে যেতে হবে, যে রাজনীতি আছে বা ভোট আসলে যে তাদের কাছে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, এটাকে নষ্ট করার জন্য বিএনপি আজ প্রায় মানে 1 যুগ পার করে দিল, 1.5 যুগ পার করে দিচ্ছে, যে রাজনীতিটাকে নষ্ট করার জন্য, বিরাজনীতিকরণ করার জন্য। আমি বিশ্বাস করি না যে তারা এই ভোটে না এসে আন্দোলনে থেকে তারা, আপনি কিন্তু একটু আগে প্রশ্ন করেছিলেন মুন্নিয়াপাকে, যে বর্জনই কি একমাত্র অর্জন? কি অর্জন করেছে তারা, বলেন তো আমাকে? অর্জন করছে মানুষের মানে অনিচ্ছাকে মানুষকে বসে আনার জন্য। মানুষ তো, বাংলাদেশের মানুষ উৎসবমুখরভাবে ভোট দিতে চায়। তারা কোনোভাবেই আজকে যে কোঠা আন্দোলন নিয়ে একটা কথা বলবো কি, আমি একটু কোঠা আন্দোলন স্টুডেন্টরা যেভাবে চাচ্ছে, স্টুডেন্টদের দাবিটা আমি যৌক্তিক মনে করি। এই জন্য যে তারা তো চাবেই যে আমার মেধা আছে, আমি আমার মেধা দিয়ে, শক্তি দিয়ে আমার এই জিনিসটা চাই, কিন্তু তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের জন্মটা হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দিয়ে। আর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যখন, তাদের জন্য যদি সরকার কিছু করতে চায়, এখানে বাধা দেওয়া যাবে না। আর এটা যেহেতু হাইকোর্টের মতো একটা উচ্চতর আদালত এখানে একটা বিষয়টার উপরে রায় দিচ্ছে, সেটাকে নিয়ে তারা রাস্তায় যেয়ে কি উচ্চ আদালতের রায় চেঞ্জ করতে পারবে বলেন? এটা কি কোনোভাবে যুক্তি? তারা স্টুডেন্ট, তাদেরকে উস্কাই দিচ্ছে আমাদের কিছু মহল, বিএনপি জামাতেরা এবং বাম দলের যারা এখন বিএনপির সঙ্গে সংযুক্ত হয়েছে, তারা এটাকে উস্কে দিচ্ছে। এই উস্কে দেওয়ার নামে মানুষকে তারা করতে পারবে না, ঠেকাতে পারবে না। বাংলাদেশের উন্নয়নকে ঠেকাতে যেমন যায়নি, বাজেট নিয়ে যেভাবে কথাগুলো বলছে, যে মানে বাজেট আজকে আমরা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর বড় বড় বাজেট দিয়েছে এবং বাজেটগুলো বাস্তবায়িত হয়েছে। বাজেটের মানুষ আজকে ভালো আছে জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে কত দেখে এখন ভূমিহীন আছে, এরকম কি কারো মাথায় এসেছিল বলেন? অনেক ইয়াতে ছিল, অনেক বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই তো সরকারি ছিল। কারা মনে করেছে বাংলাদেশে ভূমিহীন থাকা যাবে না? একমাত্র বঙ্গবন্ধু তখন বলেছিল ভূমিহীনদের ভূমিহীন রাখা যাবে না, এবং তার মাননীয় প্রধানমন্ত্রী এসে সেটাকে বাস্তবায়ন করে দিচ্ছে। এবং স্কুল কলেজ, প্রাইমারি স্কুল বঙ্গবন্ধুর সময়ে একবার সরকারি হয়েছিল এবং এইবার মাননীয় প্রধানমন্ত্রী সরকারি করেছে। তো এই কাজগুলোকে বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী কোন কোন কাজগুলো করে যাচ্ছে। আমাদের আইন অঙ্গনে কথা বলি, উনিও আইন অঙ্গনের মানুষ, আমিও আইন অঙ্গনের মানুষ। বঙ্গবন্ধু প্রথম ঢাকা আইনজীবী সমিতিকে সেই সময়ে 50,000 টাকা দিয়েছিল এবং তার পরবর্তীতে কোনো সরকার আইনজীবীদের টাকা পয়সা দেয়নি। উনি মানে আমি যেটা জানি, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা কোর্টে 20 কোটি টাকা দিয়েছে, হাইকোর্টে তো অবস্থান এখন পর্যন্ত দেখতেছেন যে কি কত বড় বড় বিল্ডিং উঠতেছে। এই জিনিসগুলোকে বুঝতে হবে যে জায়গাগুলো কোথায় কোথায় কাজ করতে হবে, সেই কাজগুলো কোন সরকার করছে। একমাত্র জাতির পিতার কন্যার জন্যই, ওনার মাথায় আসে জন্যই আজকে কিন্তু বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী করছে। আমরা যদি পিছনে ফিরে তাকাই, গুম খুনের বিষয়টা আমাদের সরকারের সময় যদি আপনি লিস্ট বের করে দিতে, একদিনে বা এই অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করা যাবে না। গুম খুনের লিস্ট যদি বিএনপির সময় বের করেন আর আওয়ামী লীগের সময় বের করেন, তাহলে দেখবেন যে কি অবস্থা। আমাদের সময় কত হাজার মামলা ছিল এবং আমি নিজে সাহারাপার সঙ্গে কোর্টে প্রতিদিন আমাদেরকে হাজিরাও দিতে হতো, মামলাও করতে হতো, সবার পক্ষে থাকতে হতো। সেই বিষয়গুলো তো ভুলে গেলে চলবে না। এখন ওনারা মামলা খাচ্ছে কি কারণে? মামলা খাচ্ছে এই যে 28 তারিখে যে ইলেকশনের আগে আগে যে পরিস্থিতি তৈরি করলো, যেভাবে পুলিশ মারলো, এগুলো কি মামলা হবে না?
এগুলো কি তাদের বলবে যে আমরা বিএনপি করার জন্য আমাদের মামলা দিয়েছে? তো এই কথাগুলো বলার আগে আগে বুঝতে হবে যে আমরা কি করছি। আমরা এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা নির্বাচনে না এসে মানুষকে ভুয়াভাবে বোঝানোর চেষ্টা করছে যে এই সরকার ভোট করতে পারে না। আমরা মনে করব যে, আমি মনে করি যে আপনারা নির্বাচনে আসেন, শুভ বুদ্ধির উদয় হোক এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যান, অসুবিধা নাই। মানুষকে বুঝান যে আমরা আপনাদের পাশে আছি। এই জায়গায় আপনার বিএনপির প্রতি শুভ বুদ্ধির উদয় হতে হবে এবং সেক্ষেত্রে আমরা কিছু তথ্যপাত্র নিয়ে শেষ করি। অ্যাডভোকেট ফাইমানা স্ট্রিটমন, দেখেন, নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। 2008, 14, 18 নিশিরাত, 14তে বিনা ভোট, আর আপনার 2024-এ ডামি নির্বাচন করে আমি তুমি মামু মার্কা নির্বাচন, ডামি নির্বাচন। কোনো জনগণের এখানে অংশগ্রহণ ছিল না, কেউ যায়নি ভোট দিতে। ওই আওয়ামী লীগের 2-5 জন তারাই দিয়ে নানান কথা বলছে। আর ভোটের যেই কালচার, যেটার জন্যে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে এই এতগুলো বছর আমরা কাটিয়েছি, আজকে সেই ভোট এইবার 12 কোটি বাংলাদেশের 12 কোটি জনগণের 2024-এ 7ই জানুয়ারিতে ডামি নির্বাচনে ভোটারের ভোট হাইজ্যাক করেছে। 28শে অক্টোবরের যে ক্র্যাকডাউন, এটা নিয়ে আমি আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেবের যে উদ্ধৃতি, যে এক রাতেই হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের বের করে দেওয়া হবে যদি তারা নির্বাচনে আসে, ওনাকে উদ্ধৃত করছি, আর বেশি কিছু বলবার দরকার নেই। 600-র ওপরে বিএনপির নেতাকর্মী গুম, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার খুন। আর উনি যে বললেন আইন অঙ্গনে আওয়ামী লীগ ছাড়া কিছু করে না, অ্যাটর্নি জেনারেল যে অফিসটা দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্ট প্রেমিসে, আমিও তো ছিলাম সেই অফিসে, ওই কারণেই চোখে দেখা সাক্ষী। 2001 থেকে 6-এ হাইকোর্ট প্রেমিসে বিএনপি ওই যে এত বড় যে বিল্ডিংটা, মওদুদ স্যার তখন আমাদের আইনমন্ত্রী ছিলেন, করেছিলেন, ভূমিহীন এখন নাকি কেউ নেই। হ্যাঁ, বললেন আমার আওয়ামী লীগের বন্ধু। এখন বছরে 30টা বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা এনু কিংবা মতিউর কিংবা বেনজির কিংবা এই যে যত বেরিয়েছে এক একজন টাকার কুমির। আপনাদের হয়তো লাগে না, সাধারণ মানুষ তারা পেটে ভাত ওই 60-70 টাকা কেজির আলু কিনে খেতে পারছে না। এটা বোঝবার মতন যে চামড়া, বোঝবার মতন যে আপনার অনুভূতি, সেটা আসতে হতো। রাস্তায় দেখেন, কোর্টে হাইকোর্টের রায় বদল হয় না, কথা সত্যি। শাহবাগের যে ওই ডাক্তার ইমরান, সেই সময় আমরা একটা আন্দোলন দেখেছিলাম না? আর আরেকটা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের লাঠি মিছিল। দেখেন, সুখী দেশের তালিকা 2006-এ আমাদের বাংলাদেশ অনেক ওপরের দিকে ছিল, কিন্তু এখন নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই 2 দিন আগেই আন্তর্জাতিক যেই মানদণ্ড, সেটার কথা বলছি। মূল কথাটা হচ্ছে কি, আজকে বাংলাদেশে যখন গণতন্ত্র নেই, আজকে আমাদের দেশে যখন মানবাধিকারের নেই, আইনের শাসন বলুন, উনি SM কিবরিয়া সাহেবের কথা বললেন না, ওনার ছেলের বক্তব্যটা দয়া করে দেখবেন, রেজা কিবরিয়া, এবং SM কিবরিয়া সাহেবের স্ত্রীর বক্তব্যটা দেখলেই বুঝতে পারবেন। সাগর SM কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের, 1 মিনিট আমি একটু শেষ করব। সাগর রুনি হত্যা, হ্যাঁ, সাহারা খাতুন, ওনার কথা বললেন না? কি বলেছিল উনি? কি বলেছিল? যে 48 ঘন্টার ভেতর সাগর রুনি হত্যার তদন্ত প্রকাশ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না? তো আজকে ওইটা 2012 সালের কথা, 22, 23, 24, 10 আর 2, 12 বছর 107 বারের ওপরে, যখন আপনি তো আইনজীবী বললেন না, তো আপনার লজ্জা, এটা অত্যন্ত লজ্জার কারণ। বিচারহীনতার এই যে সংস্কৃতি আপনারা আজকে তৈরি করেছেন, বিরোধী দল দেখলেই রকেট গতিতে বিচার হবে, সাজা দিয়ে দিতে হবে, এক একজনের বিরুদ্ধে 400-500 মামলা, এক একজনের বিরুদ্ধে আপনার 300, এক একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বারের বিরুদ্ধে আমাদের 200-300 মামলা। এগুলো করে শেষ রক্ষা কোনোদিন হয়নি, ইতিহাস তা বলে না। যদি তাই হতো তাহলে বিচারহীনতার সংস্কৃতি, বঙ্গবন্ধুর হত্যার বিষয়টা উনি বলছেন। শুনে আমি যেটা বলছি যে বিচারহীনতার এই যে সংস্কৃতি, কথা বলেন, ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী লীগ নেতা খন্দকার মুশতাক। উনি ইতিহাস জানবেন, আপনি বই পড়বেন, পড়ে এসে এখানে বসবেন। কারণ কি, আমরা কিন্তু চেষ্টা করি সত্যি কথাটা বলবার জন্য। আর এখন তো মিথ্যা কথা বলার
কোনো চান্স নেই, 1 সেকেন্ডের ভিতর বের করে যখন, ফেলবে, আচ্ছা। এক মুহূর্ত একটা লাগবে না, কথা বলে উত্তর আপনাকে বলি। কয়েক পয়েন্টটা মুহূর্তে। কি ওই যে মোস্তাকের বিষয়টা যেটা হ্যাঁ, বলছে খন্দকার উনি, মোস্তাক, আমার কথা মোস্তাক কি বলেছে বা মোস্তাক কার প্রেতাত্মা, এটা বাংলাদেশের জনগণ জানে। সেটা এই যে বিচারহীনতার বিষয়ে বঙ্গবন্ধুর যখন মামলার মানে ঢাকা কোর্টে যেদিন রায় হবে ওই দিন হরতাল দিয়েছিলেন। গোলাম রসুল সাহেব যেদিন দিবে, আপনি আইনজীবী বললেন না আমাকে, আমি আইনজীবী, ওই মামলায় আমি ওই আইনজীবীতে ছিলাম। যেদিন ঢাকা কোর্টে গোলাম রসুল সাহেব রায় দিবে, ওই মামলার আইন মানে সাহারাপার নেতৃত্বে আমরা আইনজীবীরা, আওয়ামী আইনজীবী পরিষদ যারা আমরা করতাম তখন ওইখানে ছিলাম। তখনকার সময় মামলার হরতাল দিলেন, তারপরে মামলাটা কি করলেন, হাইকোর্টে আনলেন, মানে মওদুদ সাহেব পর্যন্ত তার ওই যে বই পড়তে বললেন না, বই পড়ার বিষয় মওদুদ সাহেবের বইয়ে দেখেন মামলার বিষয়ে বেগম খালেদা জিয়া মানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে কি বলেছিল বিচারটা করার জন্য। আপনার এই বই পড়ে, বই আপনারাও পড়েন, আমরা প্রত্যেকেই বলেন, আমরা পড়ি, বিষয়টা হচ্ছে আপনাকে এক জায়গায় আসতে হবে। আজকের এই আলোচনায় গণতন্ত্রকে যদি আপনি সুসংগঠিত করতে চান, ভোটে আসতে হবে। ভোটে আসার আহ্বান, ভোটে আসা আহ্বান জানিয়ে আপনি রাখতে চাইছেন। এবং আমার মনে হয় আজকে ধন্যবাদ জানাতে চাই আমরা দুজন আলোচককে, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম, দুজনকে আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করি।